হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা ওয়ার্কশিট সলভ করার জন্য এসেছি। একটা ভিডিও ক্লাস হবে, সলিউশন। আমাদের একটা চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এক্সামের জন্য, রেট অফ রিয়াকশন। এই রেট অফ রিয়াকশনের যে কোশ্চেন ফার্স্ট পেপার থেকে নেওয়া, সেটার একটা ওয়ার্কশিট আমরা দিয়েছি, আমরা করব এখন। তো আমি চেষ্টা করব একটু এক্সপ্লেইন করার জন্য তোমাদের। তার আগে এই চ্যাপ্টারের যে কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্ট, সেটা অবশ্যই জানতে হবে, শিখতে হবে। বিশেষ করে এই পাঁচটা ফ্যাক্টরস কিভাবে রেট চেঞ্জ করে, অ্যান্ড দেন ওয়েজ অফ মেজারিং রেট অফ রিয়াকশন, কিভাবে রেট মেজার করা যায় এটা জানতে হবে। তো আমাদের এই হচ্ছে ওয়ার্কশিটের শুরুতে নোটটা। একটা রিয়াকশন হওয়ার জন্য অবশ্যই কলিশন হওয়া লাগে, এবং কলিশন ভিগরাস হতে হয়। ভিগরাস কিভাবে হবে? যখন অনেক এনার্জি থাকবে, তখন ভিগরাস কলিশন হবে। এই দুটো হচ্ছে রিয়াকশন প্রোফাইল ফর এক্সোথার্মিক। এটা প্রথমটা এক্সোথার্মিক রিয়াকশনের জন্য, পরেরটা এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য। এক্সোথার্মিক রিয়াকশনের রিয়াক্ট্যান্ট উপরে, প্রোডাক্ট নিচে। আর এখানে উল্টা, রিয়াক্ট্যান্ট নিচে, প্রোডাক্ট উপরে। আর এটা হচ্ছে রিয়াকশন রুট। আর এই হাইটটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। পার্টিকেল যারা রিয়াক্ট করবে, তাদেরকে এই এনার্জিটা দিতে হবে, না হলে তারা সাকসেসফুলি কলাইড করবে না। আর এই পার্টটুকু, ডিফারেন্স বিটুইন রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্টস, এটা হচ্ছে ডেলিস, এটা নেগেটিভ। আর এখানে রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্টের ডিফারেন্স হচ্ছে এটা। আর এই হাইটটা, রিয়াক্ট্যান্ট থেকে টপ পর্যন্ত হাইটটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তো আমরা দেখছি কম্পারেটিভলি যে এক্সোথার্মিক রিয়াকশনে হাইটটা ছোট, কারণ রিয়াক্ট্যান্ট অলরেডি উপরে আছে। আর এন্ডোথার্মিক রিয়াকশনে, দিস ফর এন্ডোথার্মিক, এটার জন্য রিয়াক্ট্যান্টটা নিচে, এর জন্য অনেক উপরে উঠতে হয়। তো এই রিয়াকশনগুলোতে বেশি হিট দিতে হয়। তো এটা একটা বেসিক কনসেপ্ট, স্টুডেন্টকে এটা ড্র করতে হবে এক্সামে, লেভেলিং করতে হবে। রেট কি জিনিস? কনসেন্ট্রেশন চেঞ্জ হয়, অথবা অনেক সময় ভলিউম চেঞ্জ হয়, ভলিউম মনিটর করা হয়। দেন ম্যাথও চেঞ্জ হয়, ম্যাথ মনিটর করা যায়। তো পার ইউনিট টাইম এই চেঞ্জগুলা কি কি চেঞ্জ? কনসেন্ট্রেশন, অর ভলিউম অফ গ্যাস, অর মাস অফ গ্যাস। পার মিনিট বা পার সেকেন্ড কতটুকু চেঞ্জ হচ্ছে, তার নাম রেট। কিভাবে মেজার করব? মেজার করার কয়েকটা ওয়ে আছে। যদি কোনো রিয়াকশনে গ্যাস তৈরি হয়, আমরা এভাবে গ্যাস কালেক্ট করি, আইদার ইন এ গ্যাস সিরিঞ্জ অর ওভার ওয়াটার। গ্যাস কালেক্ট করি, এবং প্রত্যেক টাইম ইন্টারভালস, মানে 30 সেকেন্ড 30 সেকেন্ড এভাবে হতে পারে, আহ, কতটুকু গ্যাস কালেক্টেড হচ্ছে সেটা রেকর্ড করি, পরে গ্রাফে প্লট করা হয়। ম্যাথ ভেরি সিমিলার। লেট দ্য রিয়াকশন টেক প্লেস অ্যান্ড গ্যাস চলে যাচ্ছে, ম্যাথ কমবে। এখানে ব্যালেন্সের উপর বসানো আছে, ম্যাথসটা অটোমেটিক্যালি কমবে। আমরা রেগুলার ইন্টারভেলসে ম্যাথসগুলোকে যদি রেকর্ড করে থাকি, কতটুকু ম্যাথস কমছে রেকর্ড করছি, টাইম অ্যান্ড ম্যাথস, গ্রাফে প্লট করব। তো এই দুটা গ্রাফ, ফার্স্ট ওয়ান ইজ ফর গ্যাস ভলিউম। যদি গ্যাস কালেক্ট করি, এখন প্রথমে দিকে খুব ফাস্ট হয়, পরের দিকে স্লো হয়ে যায়, এক সময় স্টপ হয়ে যায়, স্টপ পয়েন্ট। আর এই টোটাল হাইটটা এখানে এদিকে রিডিং দিচ্ছে, এটা হচ্ছে হাউ মাস গ্যাস কালেক্টেড দেয়ার। আর এখানে ম্যাথ, কিসের ম্যাথ? সব কিছুর ম্যাথ একসঙ্গে, আর ইনক্লুডিং দ্য বিকার, কন্টেনার, রিয়াকশন মিক্সার। ম্যাথ আস্তে আস্তে ম্যাথ কমছে, শুরুতে খুব দ্রুত কমে, পরে স্লো হয়ে যায়, আবার আরো স্লো হয়। শুরুতে ফাস্ট কেন? ওয়াই দ্য ফাস্টেস্ট এট দ্য বিগিনিং, এটা কোশ্চেন আসে এক্সামে। আর শুরুতে কনসেন্ট্রেশন বেশি থাকবে। কনসেন্ট্রেশন বেশি থাকলে আমরা কনসেন্ট্রেশন ওয়ার্ডটা ইউজ করব, হ্যাঁ। কনসেন্ট্রেশন বেশি থাকে, এবং কনসেন্ট্রেশন বেশি থাকলে ফ্রিকোয়েন্সি অফ কলিশন বেশি হবে, ফ্রিকোয়েন্টলি কলাইড। সো নাথিং অ্যাবাউট এনার্জি, নাথিং অ্যাবাউট সাকসেসফুল কলিশন। ফ্রিকোয়েন্সি অফ কলিশন বেশি হবে, রেট বেশি হবে। আচ্ছা, এরপরে আমরা যাই ক্লক রিয়াকশন। আরেকটা রিয়াকশন আছে এই যে এরকম করে। সেই রিয়াকশনটা, এখানে যদি কোনো পার্মানেন্ট চেঞ্জ হয়, সাপোজ এই রিয়াকশনটা যেটা সোডিয়াম থায়োসালফেট দিয়ে করা হয়েছে, এখানে আম, একটা সলিড তৈরি হয়। সলিডটা এটাকে ব্লক করে ফেলে,
ক্লাউডি করে ফেলে, তখন উপর থেকে আর দেখা যায় না, উপর থেকে অবজারভেশনস আর দেখা যায় না। আমরা টাইমটা মেজার করি যে কতটুকু টাইম লাগলো এই সলিডটার ক্রসটা ডিসঅ্যাপিয়ার করতে। তো ডিফারেন্ট টেম্পারেচার বা ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ সলিউশন নিয়ে এই কাজটা করা হয়, এবং ফর এভরি টাইম ক্রস ডিসঅ্যাপিয়ার করতে কত টাইম লাগে সেটা মেজার করা হয়। 5টা ফ্যাক্টরস আছে যেগুলো রেটকে চেঞ্জ করে। খুবই ইম্পর্টেন্ট ইজ দ্য ফার্স্ট ওয়ান অ্যান্ড দিস ওয়ান। সবগুলাই এক্সামে আসে একবারে, এই মানে এখানে কোনো কোনো কনফিউশন রাখা যাবে না, সেকেন্ডে বলে দিতে হবে। তো দেখছি টেম্পারেচার কিভাবে রেট বাড়ায়। টেম্পারেচার যখন বাড়ে তখন পার্টিকেলসের কাইনেটিক এনার্জি বাড়ে। কাইনেটিক এনার্জি বাড়লে তারা কি হবে, ফাস্ট মুভ করবে, আর ফাস্ট মুভ করলে কলিশন বেটার হবে। আচ্ছা, এই দুটো পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট, যে মোর পার্টিকেলস হ্যাভ অ্যাক্টিভেশন এনার্জি, তারপরে সাকসেসফুল কলিশন ইনক্রিজেস। সাকসেসফুল কলিশন, যে কলিশনগুলো বন্ড ব্রেক করে দেয় এগুলোকে বলে সাকসেসফুল কলিশন। হ্যাঁ, তো এই দুটো পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, দেখবে বারবার এক্সামে লিখতে হচ্ছে। গ্রেটার মলিকিউলস হ্যাভ অ্যাক্টিভেশন এনার্জি ফর রিয়াকশন। কনসেন্ট্রেশন আমরা ডায়াগ্রামে দেখি রাইট সাইডে, যে লো কনসেন্ট্রেশন, হাই কনসেন্ট্রেশন। যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে কি হবে, তাহলে পার্টিকেলস গুলা কাছাকাছি চলে আসবে। হ্যাঁ, পার্টিকেলস বিকামস ক্লোজার। পার্টিকেলস ক্লোজার, ক্লোজার হলে কি হবে, ফ্রিকোয়েন্সি অফ কলিশন বেশি হবে, সো রেট বেশি হবে। দুটো পয়েন্ট, পার্টিকেলস ক্লোজার অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ কলিশন গ্রেটার। প্রেশার আসলে একই রকম, কনসেন্ট্রেশনের মতোই, তবে এটা শুধু গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল। এখানে গ্যাস আছে, যদি পিস্টনের মতো একটা সিস্টেম আছে, যদি প্রেস করা হয় তাহলে ভলিউমটা ছোট হয়ে যায়, তাহলে কম্প্রেসড হয়ে যাচ্ছে। কম্প্রেসড হলে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন বাড়ে। তো আমরা এখানে বলবো কম্প্রেসড হচ্ছে বা ভলিউম ডিক্রিজ করছে, তাহলে কি হবে, কনসেন্ট্রেশন বাড়ছে, সেকেন্ড পয়েন্ট। সো ফ্রিকোয়েন্সি অফ কলিশন ইনক্রিজ করে। তো এই পয়েন্টগুলা ভিজুয়ালাইজ করতে হবে। এই যে ডায়াগ্রাম যেটা দেওয়া আছে সেটাই মেইনলি পড়াশোনা, ল্যাঙ্গুয়েজটা মেইন না, যদিও ল্যাঙ্গুয়েজটাই লিখতে হবে, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে তোমার আইডিয়াটা। পার্টিকেল সাইজ, একটা বড় সলিড অ্যাসিডে দিয়ে দিয়েছে, যে বড় সলিডটা দেখা যাচ্ছে লেফট সাইডে, এই সলিডটাকে রিয়াক্ট করছে অ্যাসিডের সাথে বা বাতাসের সাথে। এখন রিয়াকশন হবে শুধু সারফেসে। হ্যাঁ, যদি আমরা সলিডটাকে ভেঙে ছোট ছোট করে দেই, মেনি স্মল পিসেস অর পাউডার, তাহলে এর কিন্তু সারফেস বেড়ে গেল, অল টুগেদার সারফেস বেড়ে গেল, এই সারফেসে রিয়াকশন হবে। যেহেতু সারফেস বেশি হচ্ছে এক্সপোজ টু দ্য আদার রিয়াক্ট্যান্ট, তাহলে সেখানে কি হবে বেশি, সেখানে কলিশনও বেশি হবে। সো গ্রেটার সারফেস এরিয়া, গ্রেটার ফ্রিকোয়েন্সি অফ কলিশন। এগুলাতে আমরা কিন্তু শুধু ফার্স্ট স্টেপটাতে এনার্জি নিয়ে কথা বলেছি, এরপরে কনসেন্ট্রেশন, প্রেশার এবং পার্টিকেল সাইজে কিন্তু কোনো এনার্জি নাই, কারণ এনার্জির কোনো বিষয় এখানে নাই। ক্যাটালিস্ট, এইখানে এনার্জির বিষয় আছে। ক্যাটালিস্ট আছে, দুটো জিনিস রিয়াক্ট করছে, ওর মধ্যে আরেকটা জিনিস দিয়ে দিলাম, অ্যানাদার কেমিক্যাল সাবস্টেন্স, যেটা রিয়াক্টেন্ট না। হ্যাঁ, দুটো রিয়াক্ট করছে, তারাই রিয়াক্ট করবে। থার্ড একটা সাবস্টেন্স যেটা এখন প্রেজেন্ট থেকে ক্যাটালাইজ করে, মানে ইটস এ কেমিক্যাল সাবস্টেন্স, রিয়াকশনকে স্পিড আপ করবে। কিন্তু একটা কন্ডিশন আছে, রিয়াকশনের শেষে তার কোনো চেঞ্জ হবে না। রিয়াকশনের শুরুতে রিয়াক্টেন্ট মনে করো শেষ হয়ে যায়, কিন্তু ক্যাটালিস্ট শেষ হবে না, ক্যাটালিস্ট আগে যা ছিল তাই থাকবে। তো ক্যাটালিস্ট কি করে, অল্টারনেটিভ রুট প্রোভাইড করে। অল্টারনেটিভ রুট কি আমার ডায়াগ্রামে দেখাচ্ছি। সো সাকসেসফুল কলিশন হয় বেশি। এর আগে কিন্তু আমরা শুধু টেম্পারেচারের সময় সাকসেসফুল কলিশন বলেছি, আর এখানে সাকসেসফুল কলিশন বলছি। সো রিয়াকশন বেশি হয়। আচ্ছা, এখানে দেখো, সে সাপোজ ইজ রিয়াক্টেন্ট, সাম পিপল ক্যারিং সাম গুডস, এটা তো হাই অ্যালটিটিউড দিয়ে, মানে উপরে একটা হাই এরিয়া দিয়ে যাচ্ছে, কষ্টে কষ্টে যাচ্ছে। তো এটা যে হাইটটা যদি কমে যায়, তো এটা একটা অল্টারনেটিভ রুট, টানেলের মতো। হ্যাঁ, এই ক্যাটালিস্ট এরকম একটা সিম্বলিক, ক্যাটালিস্ট এরকম একটা কাজ করে। তো আমরা এখানে দেখছি এক্সোথার্মিক রিয়াকশন, এটা ফার্স্ট এরটা। এক্সোথার্মিক রিয়াকশনে কি হয়, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে উইদাউট ক্যাটালিস্ট। হ্যাঁ, যদি ক্যাটালিস্ট দেওয়া হয় তাহলে এই হাইটটা কমে যায়, অল্টারনেটিভ রুট এখানে। সো দিস ইজ নাও অ্যাক্টিভেশন এনার্জি। তো কম অ্যাক্টিভেশন এনার্জি লাগে এখন। এন্ডোথার্মিক রিয়াকশনে একই রকম, এটা অনেক বড় আর এটা ছোট। তো এই হাইটটা হচ্ছে উইথ ক্যাটালিস্ট। তো তোমাদের এক্সামে এই ডায়াগ্রামটা অবশ্যই আসবে, এবং এটা
এই যে উইথ ক্যাটালিস্ট, উইদাউট ক্যাটালিস্ট, কোনটা ডেলেজ, কোথায় রিয়াক্ট্যান্ট, কোথায় প্রোডাক্ট, কোনটা অ্যাক্টিভেশন এনার্জি, কোনটা উইদাউট ক্যাটালিস্ট, আর কোনটা উইথ ক্যাটালিস্ট, এগুলো মার্ক করতে হবে। এটা অবশ্যই আসবে, হ্যাঁ। তো আমরা পরের পার্টে চলে যাই একটু তাড়াতাড়ি। এগুলো পড়া হয়েছে। এক্সপেরিমেন্ট, এখন আমরা থিওরি দেখলাম, এখন এক্সপেরিমেন্ট করব যে রিয়াকশন, যে টেম্পারেচার দিলে যে রিয়াকশন তাড়াতাড়ি হয়, তো এর এভিডেন্স কি। একটা রিয়াকশনই আমরা ইউজ করি বারবার। যদি আরো রিয়াকশন, এটা একটা সলিড, ক্যালসিয়াম কার্বনেট একটা সলিড, এটা লাম্পস হিসেবে থাকে, সলিড। এটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে, if this reacts with হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এটা সলিড ডিসঅ্যাপিয়ার করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে যায়, সল্ট হয় ক্যালসিয়াম ক্লোরাইড অ্যান্ড ওয়াটার। তো এখন আমরা এখানে কি দিয়েছি, 2 গ্রাম সলিড কার্বনেট দিয়েছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছি। কটন উল দেওয়া হয় যেন লিকুইড স্প্ল্যাশ আউট করে যেতে না পারে, হ্যাঁ। তো এখন আমরা দেখবো যে কতক্ষণ লাগে এই সলিডটা ডিসঅ্যাপিয়ার করতে। এটাই এস্টিমেট করা হবে যে হাউ লং দ্য সলিড ডিসঅ্যাপিয়ার্স। আবার এফারভেসেন্স হবে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে, এফারভেসেন্স হবে। তো আমরা দুটো রিয়াকশন পাশাপাশি করব। একটাতে কি করব, একটা এখানে, একটা এখানে, একটা এইখানে আমরা টেম্পারেচার কম বেশি করে দেব না, আদার ফ্যাক্টরস, ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানেও আছে, এখানেও আছে, সেম কনসেন্ট্রেশন। এখানে 2 গ্রাম লাম্পস, এখানে 2 গ্রাম লাম্পস, লাম্পসের সাইজ ইকুয়াল, হ্যাঁ। তো আমরা রিয়াকশন স্টার্ট করে দিলাম। তো যে ফ্যাক্টরগুলো ডিফারেন্ট, টেম্পারেচার, এটা লো, সাপোজ 25 ডিগ্রি, 25 ডিগ্রি, আর এটা সাপোজ 50 ডিগ্রি। তো টেম্পারেচার কম বেশি আছে, আর সবকিছু সেম। সবকিছু কি, এখানে কি কি অ্যাপ্লিকেবল, ক্যাটালিস্ট নাই, প্রেশার নাই, কারণ গ্যাস রিয়েক্ট্যান্ট গেসিয়াস না। আর কি, আর আর কি কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড সেম, ঠিক আছে। তো রিয়াকশন স্টার্ট হলো, আমরা দেখবো কি এটা 50 ডিগ্রি, এটা তাড়াতাড়ি রিজলভ করবে এবং বেশি এফারভেসেন্স দেবে। সো দিস ইজ এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টটা আমরা করলাম টেম্পারেচারের জন্য। তো এটা আবার করা যায় কনসেন্ট্রেশনের জন্য। যদি কনসেন্ট্রেশনে যদি করে থাকো, তাহলে কি করব, এই একই রিয়াকশন আমরা দুই জায়গায় ক্যালসিয়াম কার্বনেট দেব, একই সাইজ, লাম্প সাইজ, একই টেম্পারেচার, এবার একই টেম্পারেচার, কিন্তু একটা ডাইলিউট, একটা একটু কম ডাইলিউট, মানে কনসেন্ট্রেশন ডিফারেন্ট, মানে আদার ফ্যাক্টর সেম। অবজারভেশন একই রকম, যেটা কনসেন্ট্রেটেড সেখানে রিয়াকশন ফাস্ট হবে এবং এফারভেসেন্সও বেশি হবে। ওকে। আবার এটা দিয়ে কি করা যায়, পার্টিকেল সাইজ, একটাতে বড় সাইজ দিলাম, একটাতে ছোট ছোট সাইজ দিলাম, অল আদার ফ্যাক্টরস, টেম্পারেচার, কনসেন্ট্রেশন সেম। যেটা ছোট ছোট পার্টিকেলস দিলাম, এই 2 গ্রাম ছোট ছোট পার্টিকেলস করে, সেটাতে কি হবে, তাড়াতাড়ি ডিসলভ করবে। তো এইভাবে হয়। আর ক্যাটালিস্ট হলে অবশ্য ওই একই ক্যাটালিস্ট দেওয়া লাগে, একটাতে দিলাম, একটাতে দিলাম না। আর ক্যাটালিস্ট দিতে গেলে ওই ক্যাটালিস্ট আবার ম্যাস মেজার করতে হয় শুরুতে এবং শেষে, যে ম্যাস চেঞ্জ হয়নি। তো এই এক্সপেরিমেন্টগুলো এখানে পরে দেওয়া আছে, একটার পর একটা এক্সপেরিমেন্টগুলো, ওই কোনোটা টেম্পারেচার দিয়ে, কোনোটা কনসেন্ট্রেশন দিয়ে, কোনোটা থার্ড নম্বরের পার্টিকেল সাইজ দিয়ে করা আছে, আর এখানে ক্যাটালিস্ট দিয়ে করা আছে। ক্যাটালিস্টে কি, ক্যাটালিস্ট আবার ওই আগের রিয়াকশনটাতে আবার ক্যাটালিস্ট অ্যাপ্লিকেবল না। ক্যাটালিস্টের জন্য কি করতে হয়, ক্যাটালিস্টের জন্য আমরা একটা রিয়াকশন করব, সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড নিজে নিজে ডিকম্পোজ করে অক্সিজেন গ্যাস দেয়। তো পাশাপাশি দুইটা রিয়াকশন করব, হাইড্রোজেন পারঅক্সাইড ভলিউম কনসেন্ট্রেশন সেম, একটাতে ক্যাটালিস্ট দেবো, এই যে ম্যাঙ্গানিজটা একটা দেবো, আর একটাতে দেবো না, শেষ। কি হবে, একটাতে বেশি বাবলস দেবে, একটাতে কম বাবলস দেবে। ওকে, এখানে সলিড ডিসঅ্যাপিয়ার করবে না, কারণ ক্যাটালিস্ট ডিসলভ করে না বা ডিসঅ্যাপিয়ার করে না বা কিছুই করে না, ক্যাটালিস্ট আনচেঞ্জড, ঠিক আছে। তো আমরা আবার একটা কাজ করব, ক্যাটালিস্ট যেহেতু, আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে রিয়াকশন যখন শেষ হয়ে গেল, তখন ওটা রিকভার করে, সেপারেট করে, ফিল্টার করে, সেপারেট করে আবার ম্যাচ মেজার করবো। দেখবো ম্যাচটা আগের মতো আছে কি। ম্যাচটা যদি আগের মতোই থাকে, তাহলে বুঝবো যে ইয়াস, এটা ক্যাটালিস্ট। তো সেই এরকম কোশ্চেন আছে আমাদের, এরকম কোশ্চেন আছে। তো এখন আমরা আমরা কাজে যাই।
এক্সারসাইজ শুরু করে দেবো। এক্সারসাইজ 1, স্টার্ট এক্সারসাইজ। এখানে বলেছে সোডিয়াম থায়োসালফেট সলিউশন and dilute sulfuric acid react together slowly to form precipitate of sulfur. সালফার তৈরি করবে এবং রিয়াকশন কি হবে, ক্লাউডি হয়ে যাবে, লেখা যায় ক্লাউডি। স্টুডেন্ট কি করেছে, এইগুলো কিন্তু একেবারে ভিজুয়ালাইজ করতে হবে, এটা ল্যাঙ্গুয়েজটা না বুঝলে সব শেষ। 20 cm³ সোডিয়াম থায়োসালফেট অ্যান্ড 20 cm³ ওয়াটার কনিক্যাল ফ্লাস্কে নিয়েছে, সোডিয়াম থায়োসালফেট এবং এই যে কনিক্যাল ফ্লাস্কে নিয়েছে। আর কি করেছে, 10 cm³ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড আবার ওর সাথে মিশাই দিয়েছে। আর একটা হোয়াইট পেপারে ক্রস লিখে তার উপর বসিয়ে দিয়েছে, এই দেখো। তারপরে কি টাইম মেজার করবে যে কতক্ষণ লাগে, এটা টাইম স্টপ ওয়াচ দিয়ে যে এটা কখন ডিসঅ্যাপিয়ার করে যায়। হ্যাঁ, ক্রস ডিসঅ্যাপিয়ার্স। এখন আমরা এই রিয়াকশনটা দেখছি, দেখো এখানে রিয়াকশনে আরেকটা অবজারভেশনস হবে, একটা গ্যাস হবে, গ্যাসে এফারভেসেন্স দেখা যাবে, বাবলস, এফারভেসেন্স বা বাবলস দেখা যাবে। আর সলিড হবে, সলিডে ক্লাউডি হবে, ঠিক ক্রস ডিসঅ্যাপিয়ার করবে। সে কি করছে দেখি। বিফোর স্টার্টিং হার এক্সপেরিমেন্ট দ্য স্টুডেন্ট কনসিডার্স দ্য রিস্ক টু হার সালফার ডাইঅক্সাইড এসকেপিং ফ্রম ফ্লাস্ক। সালফার ডাইঅক্সাইড তো গ্যাস, নাকে মুখে না লাগে, সেজন্য সে কেয়ারফুল থাকবে। হ্যাঁ, তো এটা কিভাবে থাকবে, এটা ফিল্ম কাপবোর্ড, একটা গ্যাসটা যেন বাইরে চলে যায় এই সিস্টেম থাকে। মাস্ক দিলে কিন্তু আটকাবে না, কারণ গ্যাস তো মাস্ক দিয়ে ঢোকে। আচ্ছা, ফিল্ম কাপবোর্ড বলে এটাকে, ফিল্ম চেম্বার বা ফিল্ম কাপবোর্ড। আচ্ছা, শি ইউজেস দ্য ইনফরমেশন, কি করছে বলছে, সোডিয়াম থায়োসালফেট যে শুরুতে নিল, এই যে সোডিয়াম থায়োসালফেট সলিউশন, এটা সলিউশন কালারলেস, এর কনসেন্ট্রেশন এটা। আর ভলিউম, এর ভলিউম হচ্ছে 20 cm³, পানি দিয়েছে 20 cm³, মানে ইকুয়াল ভলিউম। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছে 10 cm³। ওকে, তো ক্যালকুলেট ম্যাস অফ সালফার ডাইঅক্সাইড ফর্ম ইন দিস এক্সপেরিমেন্ট, এটা আবার অন্য কোশ্চেন। তো তারপরে করে দেই, কোশ্চেনটা করে ফেলি। ম্যাস অফ সালফার ডাইঅক্সাইড ফর্মস। এখন আমাদের এখানে কি করতে হবে, প্রথমে ম্যাস অফ সালফার ডাইঅক্সাইড, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শুধু ভলিউম দিয়েছে। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের শুধু ভলিউম দিয়েছে, কোনো কনসেন্ট্রেশন দেয়নি, কোনো কনসেন্ট্রেশন বলা আছে নো। কিন্তু আরেকটা যে আছে, এই যে সোডিয়াম থায়োসালফেট, এর ভলিউম অ্যান্ড কনসেন্ট্রেশন দুটোর কথাই বলা আছে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ক্যালকুলেশন শুরু করা যাবে না। এবং এখানে বলছে এক্সেস, কি পয়েন্ট এক্সেস। তাহলে সোডিয়াম থায়োসালফেট, লুক হাউ আই ক্যালকুলেট সোডিয়াম থায়োসালফেট, এটা নিয়ে আসবো, এখান থেকে আমরা শুরু করব। এর মোল ইকুয়ালস এর ভলিউম ইকুয়ালস এর কনসেন্ট্রেশন, এখান থেকে আমরা বের করব। হোয়াটস দ্য ভলিউম গিভেন, সোডিয়াম থায়োসালফেট 20 ডিভাইড 1000, ইট শুড বি ইন ডিএম কিউ। কনসেন্ট্রেশন কত ছিল, 0.300। দেখো 00 মানে কিন্তু এটা ইম্পর্টেন্ট, আমরা এমনি এমনি দেয়নি। হ্যাঁ, এটা মোলের ডেসিমাল, মোল অ্যাটলিস্ট 3 ডেসিমাল নেই, 4 ডেসিমাল নাও ভালো। তো এটা মোল হয়ে যাবে, আই ডোন্ট ক্যালকুলেট দিস, ক্যালকুলেট করে টাইম লাগবে, ক্যালকুলেট হয়ে গেল সোডিয়াম থায়োসালফেট। এখন আমরা ইকুয়েশনে যাই। কোশ্চেন বলছে ক্যালকুলেট সালফার ডাইঅক্সাইড, রাইট? তো সালফার ডাইঅক্সাইড এই যে এখানে, এর সামনে 1, আর সোডিয়াম থায়োসালফেট এখানে এর সামনে 2, তার মানে এটা ডাবল, আর সালফার ডাইঅক্সাইড হাফ। তাহলে আমরা সালফার ডাইঅক্সাইড, এখানে কোশ্চেন বলেছিল কি ক্যালকুলেট ম্যাস অফ সালফার ডাইঅক্সাইড ফর্মস। তাহলে সালফার ডাইঅক্সাইড এটা কি হবে, সালফার ডাইঅক্সাইড কি হবে, এই যে মোল পেলাম আগে, তাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। কেন 2 দিয়ে ডিভাইড করতে হবে, here you see mole of thiosulfate double, mole of sulfur dioxide is half, 2 দিয়ে ডিভাইড করলাম, এখন মোল অফ সালফার ডাইঅক্সাইড হয়ে গেল। আচ্ছা, এখানে আবার মোলার ম্যাস দিয়ে ডিভাইড করতে হবে। সালফার ইজ 32 প্লাস অক্সিজেন ইজ 16 ইন্টু 2 for 2 oxygen, so you will get the answer here, গ্রাম। তো এভাবে অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ, আনসারটা এভাবে হয়ে যাবে। সো দ্যাট দিস ইজ হাউ ইউ ক্যালকুলেট ম্যাস। যে কোনো কোশ্চেনে মোলের ক্যালকুলেশন থাকে, মোল না জানলে অনেক মার্কস চলে যাবে। আর মোল না জানলে এ লেভেলে পড়বে না, পারবেই না, যারা মোল জানে না, এরকম মোল এত বেশি এ লেভেলে থাকে। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। The solubility of sulfur dioxide at room temperature is this. Use the additional information to explain whether sulfur dioxide gas escapes from the flask. আচ্ছা, এবার ওই আগের কোশ্চেনে অ্যান্সারটা লাগবে।
না হলে হবে না। আগের কোশ্চেনের অ্যান্সারটা লাগবে। এখানে বলেছে যে সলিবিলিটি অফ সালফার ডাইঅক্সাইড ইজ দিস, মানে 1 dm³ ক্যান ডিজলভ দিস গ্রাম সালফার ডাইঅক্সাইড। আমাদের কতটুকু সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হলো, তো সেই আনসারটা আমার দরকার। আই নিড দ্য আনসার অফ, আনসারটা দেখি বের করতে পারি কিনা। সালফার ডাইঅক্সাইডের 0.38 গ্রাম, দ্যাট ওয়াজ ক্যালকুলেটেড টু বি 0.38 গ্রাম। হ্যাঁ, দেখো, উপরে যে গ্যাসটা হয়েছিল 0.38 গ্রাম, 0.38 গ্রাম, এত গ্রাম সালফার ডাইঅক্সাইড তৈরি হয়েছিল উপরে। তো সেটা কি পুরোটাই ডিজলভ করবে, নাকি ডিজলভ করবে আবার স্কিপও করবে? দিস ইজ দ্য কোশ্চেন। আবার এটা কতটুকু ডিজলভ করতে পারে এর একটা রেঞ্জ দেওয়া আছে। ওকে, এখন আমাদের সলিউশনের ভলিউম কত? যে গ্যাস তৈরি হয়েছে এই গ্যাস এই ভলিউমে আছে, এই গ্যাস এই ভলিউমে আছে। কত ভলিউমে? 20 + 20 + 10, 50 cm³। তাহলে 50 cm³ সলিউশনে এতটুকু গ্যাস তৈরি হয়েছে। কতটুকু গ্যাস তৈরি হয়েছে? এতটুকু। ম্যাথ না জানলে তো হবে না। প্রডিউসেস এত গ্রাম সালফার ডাইঅক্সাইড। তাহলে আমরা যদি 100 গ্রামে ধরি, 100 গ্রাম, যেখানে 100-এ অ্যান্সার দিয়েছে, 100 100 cm³, cm³ আর গ্রাম মোটামুটি একই জিনিস। প্রডিউসেস কত হবে? ডাবল হবে, তাই না? যদি 50 ডাবল, এখানে 0.3, হোয়াট ইজ দ্যাট? ও নো, 100 না তো, এখানে 1000-এ নেব। 1000, কারণ এখানে 1000 dm³ মানে কি? dm³ মানে 1000 cm³, dm³ মানে 1000 cm³। তাহলে এখানে ইউনিটারি মেথডে ক্যালকুলেশন করছি। 1 প্রডিউসেস, দিস ডিভাইড 50, দিস প্রডিউসেস, কত হবে? 38/50 × 1000 ইকুয়ালস, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা কি পাবো? ক্যালকুলেশন করে আমরা কত গ্রাম, 1000 cm³ কত গ্রাম এটা পাবো। এটা যদি এর থেকে কম হয়, হ্যাঁ, এর থেকে কম হয়, তাহলে বোঝা যাবে যে এটা পুরোটাই ডিজলভ করবে। আর যে এর থেকে বেশি হয় তাহলে এই যে, এই এই টাইপের ক্যালকুলেশন আসলে কেমিস্ট্রির কোশ্চেন, এটা ইউনিটারি মেথড, এটা ম্যাথের কোশ্চেন। এখানে আমরা এগুলা করে সময় দিতে পারি না, কারণ আমি তো আর ম্যাথ টিচার না যে ম্যাথ শেখাবো। এই এগুলো তোমার ম্যাথ টিচারের কাছে ম্যাথ শিখতে হবে। এই ম্যাথ ফিজিক্সে আসবে, কেমিস্ট্রিতে আসবে, সব সাবজেক্টে আসবে। তো ম্যাথ যদি না শিখে থাকো, এই টাইপের কোশ্চেনগুলো পারবে না। শিখতে তো হবেই, হ্যাঁ, না শিখলে তো ডিসকোয়ালিফাইড। আর চাইলেই শেখা যায়, ইচ্ছা থাকলেই শেখা যায়। আচ্ছা, অ্যাট হোয়াট পয়েন্ট দ্য এক্সপেরিমেন্ট শুড বি স্টুডেন্ট স্টার টাইমার? এখানে এক্সপেরিমেন্টটা বলেছিল যে কয়েকটা জিনিস মিক্স করেছে, 20 cm³ অ্যান্ড 20 cm³ + 10 cm³। তাহলে রিয়াকশন স্টার্ট হয়ে গেল কখন? এর মধ্যে পানি দিলে তো আর রিয়াকশন স্টার্ট হবে না, তাই না? সাথে কি 10 cm³ অ্যাসিড দিতে হবে, তো রিয়াকশন স্টার্ট হবে। তো তখনই আমাকে স্টপ ওয়াচ অন করতে হবে। কখন স্টার্ট? যখন রিয়াকশন শুরু হয়। কখন শুরু হয় এটা বলা যাবে না, যে রিয়াকশন স্টার্ট হওয়ার সাথে সাথে, এটা বললে মার্কস হবে না। অ্যাট হোয়াট পয়েন্ট, ওয়েন দ্য অ্যাসিড ইজ অ্যাডেড। ঠিক আছে, যখনই অ্যাসিড অ্যাড করা হয় তখনই তোমার whenever অ্যাসিড ইজ অ্যাডেড, সাথে সাথে, ঠিক আছে, সাথে সাথে এটা টাইমার অন করতে হবে। পরের কোশ্চেন যায়, she repeats the experiment using same volumes and concentration of solutions but at different temperature. সে এক্সপেরিমেন্টটা করছে কি, সেম ভলিউম অ্যান্ড কনসেন্ট্রেশন। দেখো এই যে কি কি সেম রাখতে হয়, এটা কিন্তু যখন টেম্পারেচার ডিফারেন্ট, তখন এখানে কি কি সেম রাখতে হচ্ছে, এটা কিন্তু বারবার কোশ্চেন আসবে। এখানে একটা কোশ্চেনে ইনফরমেশন, আর একটা কোশ্চেনে সেটাই কোশ্চেন। কোশ্চেন ভালো করে পড়লে এটা শিখবে। বাট at different temperature গ্রাফ শোজ হার রেজাল্ট। এই রেজাল্টে কি পাচ্ছি, দেখো, দেখি রেজাল্টটা। এইখানে টাইম, আর এখানে কি দিচ্ছে, নিচে দিচ্ছে কি, টাইম, টেম্পারেচার।
রিলেশনটা কি? টেম্পারেচার যত বেশি, টাইম তত কম। মানে রিয়াকশন ফাস্ট হচ্ছে, রিয়াকশন ফাস্ট হলে টাইম কম লাগে। ঠিক আছে? তো এখানে প্রথমবার 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই টাইম লাগছে, মানে ক্লোজ টু 80। আর যখন টেম্পারেচার হচ্ছে কত যেন, এখানে 20 সামথিং, 22 মেবি, তখন 40-র কাছাকাছি টাইম লাগছে, কমে গেছে। আর যখন দেখো এই যে এইখানে, আহ, এখানে অনেক টেম্পারেচার 57 এরকম, তখন টাইম লাগছে কম, দ্রুত রিয়াকশন হচ্ছে। তো গ্রাফটা দেখছি, রিলেশন হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করে, উইথ ইনক্রিজিং টেম্পারেচার ডিক্রিসেস টাইম, রিলেশন। আবার রেটের কথা বলে, টেম্পারেচারের সাথে রেটের রিলেশন, তখন কি বলতে হবে? উইথ ইনক্রিজিং টেম্পারেচার রেট ইনক্রিসেস। এখানে টাইম ডিক্রিজ মানে রেট ইনক্রিজ, তাই না? টাইম কম লাগা মানে রিয়াকশন ফাস্ট। এখানে কোশ্চেন বলছে দ্য রেজাল্ট অ্যাট 14 অ্যান্ড 42, 14 and 42 anomalous is anomalous. Explain the mistakes students may have made this. 42-তে anomalous দেখছি না, 42, 14-এ দেখছি। 42 কি বেশি আসছে এখানে? 42, আচ্ছা 14-এর অ্যান্সারটাই করি। 14 ইজ অ্যানোমালাস। এখানে অ্যানোমালাস এই এই কোশ্চেন কিন্তু আসে সব সময়। তো এখানে প্রবলেমটা কি হয়েছে গ্রাফ থেকে আগে বুঝতে হবে, বুঝতে না পারলে অ্যান্সার কিছু পাবো না। এখানে দেখো টেম্পারেচার রেঞ্জগুলা মোটামুটি ঠিক আছে। এটা টেম্পারেচার, এটা 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 রেগুলার ইন্টারভ্যালসে মোটামুটি টেম্পারেচার নিয়েছে। এখানে টাইমে এখানে ঝামেলা করছে। কি ঝামেলা করছে কেন বুঝলাম, কারণ এইটা কোথায় থাকার কথা ছিল? এইটা থাকার কথা ছিল এই জায়গায়, রাইট? এটা থাকার কথা ছিল এই জায়গায়, নিচে নেমে আসছে। তাহলে প্রবলেম কোথায় হয়েছে? এই রিয়েল পজিশন এখানে। এখান থেকে বোঝো যে টাইম, টাইম লাগার কথা ছিল এখানে, উইচ ইজ 62, আর হয়ে গেছে এখানে 42, তাই না? তো টাইম কম লাগছে। তো কি প্রবলেম করলে টাইম কম লাগবে? হুম, চিন্তার বিষয়। এক্সপেরিমেন্টটা যদি চিন্তা করতে না পারো যে এক্সপেরিমেন্টটাতে আসলে কিভাবে মেজার করা হচ্ছে, ওই ডিটেলড এক্সপেরিমেন্টটা বুঝতে হবে, করছে এটা ভিজুয়ালাইজ করতে হবে। তো এখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে সে টাইম কম পাইলো। কেন টাইম কম পাইলো? টাইম কম পায় তো টেম্পারেচার বেশি হলে, তাই না? টেম্পারেচার কম বেশি হলে। তো এখানে একটা একটা চান্স হতে পারে যে যখন এই রিডিংটা নিয়েছে, তখন যে টেম্পারেচার সে লিখছে কত, এই যে টেম্পারেচার এটা দিয়েছে না, এটা টেম্পারেচার দিয়েছে, কিন্তু টেম্পারেচারটা ভুলে সে বেশি দিয়ে ফেলছিল। বুঝে গেছে? টেম্পারেচার ওয়াজ হায়ার দ্যান দ্য রেকর্ডেড টেম্পারেচার। রেকর্ড করা যেটা হয়েছে তার থেকে অ্যাকচুয়াল টেম্পারেচার, এক্সপেরিমেন্টাল টেম্পারেচার বেশি ছিল। তো এই জন্য টাইম কমে গেছে। এটা একটা আনসার। আরেকটা আনসার হতে পারে যে সে স্টপ ওয়াচ কখন অন করার কথা ছিল, যখন অ্যাসিড এবং থায়োসালফেট মিক্স করা হয় তখনই স্টপ ওয়াচ অন করার কথা ছিল। তো সে হয়তো ভুলে স্টপ ওয়াচ অন করতে ভুলে গেছে। ঠিক আছে? মানে কিছু কয়েক সেকেন্ড রিয়াকশন হয়ে গেছে, তারপরে স্টপ ওয়াচ অন করছে। তার মানে কি, সে শুরু থেকে টাইম এস্টিমেট না করে পরে স্টার্ট করেছে। তার মানে টাইম কম পেয়েছে, তো এই জন্য টাইম কম দেখাইছে। তো এই দুটার একটা অ্যান্সার। হ্যাঁ, তো আমরা কি লিখবো এখানে, কি লিখবো অ্যান্সার? টাইম। কি টাইম? এই যে বললাম, এখন লিখতে পারবে। আমাদের কিছু স্টুডেন্টস অনেক দুর্বল, বললেও লিখতে পারবে না, লেখা দেখে দেখে লিখবে। আচ্ছা, তাদের জন্য, তাদেরকে তো আর বাদ দেওয়া যায় না, দুর্বল হয়ে গেছে, ছোটবেলা থেকে উইক হয়ে গেছে, এখন কি করার। তো এখানে কি অবস্থা? টাইমার স্টার্টেড লেটার। টাইমার স্টার্ট করছে সে লেটার। লেটার মানে কি, যখন এক্সপেরিমেন্ট শুরু করছে। অর টেম্পারেচার ওয়াজ গ্রেটার দেন দ্য রেকর্ডেড টেম্পারেচার।
তাহলে টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে কি হবে, তাড়াতাড়ি রিয়াকশন হয়েছে। ইউজ দ্য গ্রাফ টু ফাইন্ড টাইম টেকেন ফর এক্স টু নো লঙ্গার বি সিন অ্যাট 35 ডিগ্রি সেন্টিগ্রেড। 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই গ্রাফ থেকে করা যাবে। আচ্ছা, কোন টেম্পারেচারে কখন এটা ডিসঅ্যাপিয়ার করেছে এই ভ্যালুগুলাই কিন্তু দেওয়া আছে। 50 টেম্পারেচারে টাইম কতটুকু লাগছে এটা। আর ওখানে বলেছে 35 টেম্পারেচার উইচ ইজ মিডল, রাইট, মিডল। এখান থেকে মাঝখান থেকে আমরা সোজা উপরের দিকে চলে যাব, গ্রাফে টাচ করব। এই যে টাচ করেছি, আমরা একবার 20 সুন্দর পাইছি, তাই না? সুন্দর নাকি একটু কম আছে? একটু কম মনে হয় আছে সামান্য। আচ্ছা, কম হলে কতটুকু আছে দেখি। এখানে আহ, 10টা মার্ক আছে, 10টা পয়েন্ট আছে, তাই না? 10টা পয়েন্টের জন্য ভ্যালু হচ্ছে 20, তাহলে প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 2 করে। তাহলে আমরা এখানে 19 দিতে পারি। একটু কম আছে না? 19 দিতে পারি। সো এখানে বলছে কত টাইম? 19 সেকেন্ড। ঠিক আছে, 19 সেকেন্ড। আনসার ইজ 19 সেকেন্ড। আচ্ছা, সাজেস্ট টু রিজনস দ্য রেজাল্ট আর লিস্ট অ্যাকুরেট অ্যাট হাই টেম্পারেচার। ওই মানে টেম্পারেচার যত বেশি হয় রিয়াকশনের রেট তত কি হয়, ফাস্ট হয়। ওই এখন এইটা কোশ্চেন শেষ, আগের কোশ্চেনটা শেষ। এখানে বলছে যে সে আবার কি করেছে, এই স্টুডেন্ট কি করেছে, the student repeat the experiments using nitric acid in place of hydrochloric acid. এরপরে সে কি করেছে, she records the times, আগের মতোই টাইম মেজার করেছে ক্রস ডিসঅ্যাপিয়ার করতে, বাট এই টাইম থেকে সে ক্যালকুলেট করেছে রেট। টাইম বেশি লাগলে কিন্তু রেট কম হয়, আর টাইম কম কম লাগলে রেট বেশি হয়। সে রেট বের করছে, রেট বের করে আবার নতুন গ্রাফ তৈরি করেছে। আগেরটা ছিল কি, আগেরটা ছিল টাইম ভার্সেস টেম্পারেচার, আর এখন আম, এখন টেম্পারেচার অ্যান্ড রেট। এটা কিন্তু মোটামুটি এটাও বাড়লে ওটাও বাড়ে, ঠিক আছে? তো আচ্ছা, ভেরি গুড করছে। এখন বলছে যে টেম্পারেচার যদি বাড়ে, যে টেম্পারেচার বেশি 60, উল্টাপাল্টা রেজাল্ট আসে। কেন উল্টাপাল্টা রেজাল্ট আসে? টেম্পারেচার ইজ ভেরি ফাস্ট, ভেরি হাই, 60, 70, 80, তখন এই সমস্যা হবে। কেন সমস্যা হবে? এখানে মূল কারণ হচ্ছে টেম্পারেচার যত বেশি হবে টাইম তত কম লাগবে, মানে 2-3 সেকেন্ডের রিয়েকশন শেষ হয়ে যাচ্ছে। তখন 2-3 সেকেন্ড এস্টিমেট করা ডিফিকাল্ট না? রিয়েকশন স্টপওয়াচ অন করতে হবে, আবার অফ করতে হবে। তো এটা একটা রিজন যে আহ, এটা রিজন যে রিয়াকশন ইজ টু ফাস্ট, অথবা টাইম ইজ টু লিটল টু রেকর্ড। টাইম এত কম, হ্যাঁ, টাইম খুবই কম রেকর্ড করার জন্য, টাইমটা খুবই কম। তো এত কম টাইমে রেকর্ড করতে করতে রিয়াকশন শেষ হয়ে যায়, তাই না? মানে দ্রুত রিয়াকশন শেষ হয়, টাইম ইজ টু শর্ট টু। আচ্ছা, এটা আরেকটা কি, আরেকটা হচ্ছে যে আহ, যখন টেম্পারেচার বেশি হয় তখন রিয়াকশনে হিট লস হয়। হিট লস হয়, সেই হিট, টেম্পারেচার বেশি হলে হিট লস হয়, তার মানে এক্সপেরিমেন্ট যতটা হিট পাওয়ার কথা সে হিট পাচ্ছে না, হিট পাচ্ছে না। আবার একটা জিনিস আছে, ইভাপোরেশন। যেমন ওয়াটার আছে, এই ওয়াটার তাড়াতাড়ি ইভাপোরেট করবে, তাই না? হিট লস, এগুলো অপশন আছে আর কি, এক্সাক্ট 2-3টা অপশন করে থাকে, যে কোনো দুটো পয়েন্ট লিখতে হয়। হিট লস, কুইক হিট লস। তো এগুলো হচ্ছে অ্যান্সার। হিট লসের সাথে আমাদের আরেকটা পয়েন্ট কি যেন বললাম, অর ইভাপোরেশন। যদি ইভাপোরেট করে তাহলে কি সমস্যা হবে? ইভাপোরেশন অবজারভেশনের সমস্যা হবে, তাই না? তুমি যে দেখবে চোখ দিয়ে, অবজারভেশনের সমস্যা হবে না? ইভাপোরেশন রিস্ক হবে যদি ইভাপোরেট হয়, স্টিম মানে গরম ইয়া বেরোবে। আচ্ছা, স্টুডেন্ট রোড দিস এক্সপেরিমেন্ট ফর দ্য শেপ of the graph. As the temperature increases, rate of reaction increases. This is because there are more frequent collision between the particles. বলছে কি, কেন রেট বেশি, ফ্রিকোয়েন্সি অফ কলিশন বেশি। Use the particles collision theory explain another more important reason for the reaction rate. হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টুডেন্ট কিন্তু কোশ্চেন বোঝে না, মেনি মেনি অফ দ্য স্টুডেন্ট, অর্ধেক স্টুডেন্ট কোশ্চেন ল্যাঙ্গুয়েজ ইংরেজি বোঝে না, তো কি বলছে ও বুঝবেই না। তো এটার জন্য মার্কসটা বেশি যায়। স্টুডেন্ট আনসার জানে না, এজন্য তো মার্কস চলে যায়, কিন্তু ল্যাঙ্গুয়েজের কারণে মার্কস বেশি যায়।
ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলে সবাই ভালো রেজাল্ট করতো। তো এখানে টেম্পারেচার বাড়লে যে রেট বাড়ে আমরা জানি রিজনগুলো কি। রিজনগুলো একটু দেখে আসি না। লেটস সি দ্য রিজনস। টেম্পারেচার বাড়লে কি কি রিজন হয় একটু দেখে আসি, নোটে তো আমাদের আছে উপরের দিকে। সি হিয়ার টেম্পারেচার, টেম্পারেচার বাড়লে কি হয়, কাইনেটিক এনার্জি বাড়ে, মুভ ফাস্টার, এটা কিন্তু লেখা আছে ওখানে। আর আমি বলছিলাম এই দুটো বেশি ইম্পর্ট্যান্ট। কি ইম্পর্ট্যান্ট? অ্যাট হায়ার টেম্পারেচার কি হচ্ছে, মোর পার্টিকেলস হ্যাভ অ্যাক্টিভেশন এনার্জি, বলা যাবে না অ্যাক্টিভেশন এনার্জি ইনক্রিজ, মোর পার্টিকেলস হ্যাভ অ্যাক্টিভেশন এনার্জি। সো তারপরে কি হবে, ফ্রিকোয়েন্সি অফ কলিশন ইনক্রিজেস। ওই যে গেল। হ্যাঁ, তাহলে ওই যে টেম্পারেচার বাড়লে যে রেট বাড়ে, সেখান থেকে দুটো পয়েন্ট আমি কপি পেস্ট করলাম। এর আগে কি ছিল, ওই যে কাইনেটিক এনার্জি, মুভমেন্ট, কিন্তু সেটা আবার লেখাই আছে মোর ফ্রিকোয়েন্সি অফ কলিশন। ঠিক আছে, এর থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট দুটো লিখতে পারছে। আমি বলছি স্টুডেন্ট কিন্তু ল্যাঙ্গুয়েজের কারণে অনেক ধরা খায়। আচ্ছা, অ্যানাদার, তো ম্যাথের কারণে ধরা খায়, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ম্যাথের বেস না থাকার কারণে, আবার ল্যাঙ্গুয়েজের বেস না থাকার কারণে সব সাবজেক্টই ধরা খায়। সো ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখতে হয় ভালো টিচারের কাছে, রিডিং বুক, রিডিং হ্যাবিটসটা থাকতে হয়। খালি ওই ক্লাসের পড়া দুই এক লাইন মোবাইল নিয়ে বসে থাকলে হবে না। তো পড়াশোনা না করলে কি, করলে আগায় যাবে, না করলে হুম অন্যের আন্ডারে থাকতে হবে সারা জীবন, স্কুইজড হতে হবে, প্রেশারে থাকতে হবে। প্রেশার কাকে বলে বুঝবে। আচ্ছা, অ্যানাদার স্টুডেন্ট ইউজেস সেম রিয়াকশন, ইনভেস্টিগেট দ্য ইফেক্ট অফ চেঞ্জিং কনসেন্ট্রেশন of sodium thiosulfate solution on the rate of reaction. Give three variables that a student must control, investigate to obtain this valid result. আরেকটি স্টুডেন্ট কি করেছে, সে ইফেক্ট অফ চেঞ্জিং কনসেন্ট্রেশন, সে এবার কনসেন্ট্রেশন চেঞ্জ করবে, কনসেন্ট্রেশন চেঞ্জ করবে সোডিয়াম থায়োসালফেট, অফ সোডিয়াম থায়োসালফেট সলিউশন ফর দ্য রেট অফ রিয়াকশন। এখানে আর কি কি জিনিস সেম রাখ, শুধু সোডিয়াম থায়োসালফেটের কনসেন্ট্রেশন চেঞ্জ রাখবো। তাহলে তাহলে টেম্পারেচার সেম রাখতে হবে, তাই না? কি কি সেম রাখতে হবে? আমি আমি বলতেছি, লেখার টাইম নেই কম। টেম্পারেচার সেম রাখতে হবে এভরি টাইম এক্সপেরিমেন্ট। এখানে সলিড নাই, তো যে সলিডের পার্টিকেল সাইজ সেম রাখতে হবে এটা বলতেছি না, টেম্পারেচার সেম রাখতে হবে। আর আর কি আছে, আর হচ্ছে ভলিউম সেম রাখতে হবে, টোটাল ভলিউম, টোটাল ভলিউমটা ইম্পর্টেন্ট। কারণ আমরা যে উপর থেকে চোখ দিয়ে দেখতেছি, ভুলে গেছো নাকি এক্সপেরিমেন্ট জানি না, কম মনোযোগ হলে ভুলে গেছো। উপরে যে এক্সপেরিমেন্ট ছিল চোখ দিয়ে দেখতে হয়, নিচে ক্রস ডিজিপিয়ার করে। তো ভলিউমটা যদি থিকনেস বেড়ে যায়, তাহলে সেটা আগেই মানে তাড়াতাড়ি এটা ডিজিপিয়ার করবে। তাহলে ভলিউম অলসো ম্যাটারস এখানে। তাহলে টোটাল ভলিউম, সলিউশনের টোটাল ভলিউমটা সেম রাখতে হবে, টেম্পারেচার সেম রাখতে হবে। আর কি সেম রাখতে হবে, ওই যে সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড দেবো না, এখানে তো সোডিয়াম থায়োসালফেটের কনসেন্ট্রেশন ম্যাটার করছে, সে এক্সপেরিমেন্টে টেস্ট করছে। যেহেতু আরেকটা সলিউশন আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার কনসেন্ট্রেশন সেম রাখতে হবে। তাহলে তিনটে কি কি পয়েন্ট পেলাম, টেম্পারেচার সবাই বলতে পারবে। আর বাকি দুইটা বলা একটু কঠিন, ভালো স্টুডেন্ট পারবে। সেটা কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন সেম, তাদের রিয়েক্টেন্ট, আর হচ্ছে থিকনেস মানে ভলিউম, টোটাল ভলিউম সেম থাকতে হবে। এই হচ্ছে কথা। একটা এক্সপেরিমেন্ট করতে অনেক সময় গেলো, বড় বড় এক্সপেরিমেন্ট। Experiment exercise 2. Our student investigate the rate of decomposition of hydrogen peroxide. The diagram shows এখানে হাইড্রোজেন পারঅক্সাইড নিয়েছে, গ্যাস কালেক্ট হবে, অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস গ্যাস সিরিজে আসবে। তো এটা আর ভুলে যাওয়া যাবে না, ডায়াগ্রামটা মনে রাখতে হবে সব কোশ্চেনে। তো স্টুডেন্ট কিপস দ্য অ্যামাউন্ট অফ মোলস অফ হাইড্রোজেন পারঅক্সাইড কনস্ট্যান্ট। সে মোল কনস্ট্যান্ট রাখছে, মোল, অ্যামাউন্ট, মোল মানে কোয়ান্টিটি, অ্যামাউন্ট। আচ্ছা, স্টেট টু প্রপার্টিস অফ দ্য সলিউশন দ্যাট she should keep same to ensure the amount of hydrogen peroxide is the same in experiment. তো মোল সেম, এখন কি কি সেম রাখতে হবে, ভলিউম অ্যান্ড কনসেন্ট্রেশন, এটা হচ্ছে রিলেটেড। এর আগেও কিন্তু কিছুক্ষণ আগে ভলিউমটা বললাম, কনসেন্ট্রেশন বললাম। তো টু প্রপার্টিস
দ্যাট শুড কিপ সেম টু এনশিওর দ্য অ্যামাউন্ট অফ, এখানে টেম্পারেচার বলে হবে না, কারণ এখানে কোশ্চেনে একটা কন্ডিশন দিয়েছে, দেখো বলছে অ্যামাউন্ট অফ হাইড্রোজেন পারঅক্সাইড ইজ সেম ইন ইচ এক্সপেরিমেন্ট, শুধু হাইড্রোজেন পারঅক্সাইড যে সেম, তো হাইড্রোজেন পারঅক্সাইড সেম, এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা হাইড্রোজেন পারঅক্সাইডের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, আবার ভলিউমের উপরে ডিপেন্ড করে। ভলিউম যদি কম বেশি নেয় তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড কম বেশি হয়ে গেল, কনসেন্ট্রেশন যদি চেঞ্জ করে দেয় তাও কিন্তু মোল কম বেশি হয়ে গেল। তো এই দুটার অ্যান্সার কি হবে এখানে? আচ্ছা, তাহলে এর পরের কোশ্চেনে যাই। দ্য স্টুডেন্ট ক্যারিজ আউট দ্য এক্সপেরিমেন্ট 5 times. She uses different solid in each experiment to see how effective each solid as a catalyst. মানে সে এখানে কি করছে, এই যে এটা বললাম ভুলে যাওয়া যাবে না, এখানে একটা ক্যাটালিস্ট দেয়, সলিড দেয়, সলিড দিয়ে দেখে সে রিয়াকশন কোনটা ফাস্টার। তো এক এক সময় এক এক সলিড দিয়ে, মানে এক এক ক্যাটালিস্ট দিয়ে এক্সপেরিমেন্ট করছে, দেখছে যে কোনটা ভালো ক্যাটালিস্ট। ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটা বুঝতে হবে। আচ্ছা, তারপরে সে কি করছে, এই লাস্ট পয়েন্টটা ইম্পর্টেন্ট। শি রেকর্ডস টাইম টেকেন টু কালেক্ট 100 cm³ গ্যাস ইন গ্যাস সিরিঞ্জ। মানে এখানে গ্যাস সিরিঞ্জে যখন 100 cm³ হবে, কতটুকু টাইম লাগলো সেই টাইমটা মেজার করবে। আলাদা আলাদা এক্সপেরিমেন্ট, আলাদা আলাদা সলিড দিয়ে, বাট সবসময় হাইড্রোজেন পারঅক্সাইডের ভলিউম অ্যান্ড কনসেন্ট্রেশন মানে মোল সেম রাখছে। তো এখানে রেজাল্ট দেখাচ্ছে এ বি সি ডি, এগুলো হচ্ছে সলিড ক্যাটালিস্ট। টাইম টু কালেক্ট 100 cm³ নাইট্রোজেন, কত টাইম লাগে, এটা এ হচ্ছে এত টাইম, বি নো অক্সিজেন কালেক্টেড, ও অক্সিজেন গ্যাস তৈরি হয়নি, নো অক্সিজেন কালেক্টেড, অক্সিজেন হয়নি। আচ্ছা, সি হয়েছে, ডি কম হয়েছে, আর ইতে হয়েছে মোটামুটি। উইথ সলিড ডাজ নট সিম টু বি ক্যাটালিস্ট, কোনটা সলিড ক্যাটালিস্ট না? তো যেটা, যেটা কি, যেটা তোমার ইয়েই হয়নি, গ্যাসই তৈরি করে নাই, তাই না? বি, বি তো গ্যাসই তৈরি করে নাই, কেন করে নাই? নিশ্চয়ই সলিড ক্যাটালিস্ট হিসেবে কাজ, ক্যাটালাইজ করে নাই, আন্ডারস্ট্যান্ড? ক্যাটালাইজ করে নাই, এটা দেখে দেখে লিখতেও কিন্তু ভুল হতে পারে। হুইচ সলিড ইজ মোস্ট ইফেক্টিভ, মোস্ট ইফেক্টিভ কোনটা দেখো, কোনটা মোস্ট ইফেক্টিভ হবে? ভুল করে অ্যান্সার কিন্তু 70, বেশিরভাগই তো মাথা আউট, তখন 76 লিখবে। তো 76 অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 11। কেন? এই যে মাথা ঘামাইতে হবে, 100 cm³ গ্যাস কালেক্ট করতে টাইম কম লাগছে ডিতে। টাইম কম লাগা মানে কি? রিয়াকশন ফাস্ট, মানে রিয়াকশন দ্রুত প্রোডাক্ট তৈরি হয়েছে। তাহলে ডি হচ্ছে অ্যান্সার, যে কারণ অল্প সময় 100 cm³ গ্যাস তৈরি হচ্ছে, তাহলে ওটা ডি হচ্ছে ইফেক্টিভ ক্যাটালিস্ট। ডি ইজ গুড ক্যাটালিস্ট, এখানে ডি খুব ভালো ক্যাটালিস্ট ছিল, রাইট? এখানে যাই আর কোশ্চেন। ইন দ্য ফার্স্ট এক্সপেরিমেন্ট দ্য স্টুডেন্ট অ্যাডেড 1 গ্রাম সলিড টু এ, 1 গ্রাম সলিড দিছে, ডিসক্রাইব হোয়াট হি কুড ডু উইথ দ্য কন্টেন্টস অফ দ্য ফ্লাস্ক, মানে ফ্লাস্কের মধ্যে যা আছে, এন্ড অফ দ্য এক্সপেরিমেন্ট টু শো এ ওয়াজ এ ক্যাটালিস্ট। মানে সে কি করেছে, 1 গ্রাম এ দিছে, এ 1 গ্রাম দিছে, দিয়ে পরে যে ও ক্যাটালিস্ট, এটা কিভাবে প্রুভ করবে? এটা কি করতে হবে, সে রিয়াকশন শেষ, মানে আফটার দ্য রিয়াকশন, হ্যাঁ, আফটার দ্য রিয়াকশন, রিয়াকশন যখন শেষ, দ্য সলিড, মানে এটা ক্যাটালিস্ট মনে করলাম, দ্য সলিড ইজ ফিল্টার্ড, ফিল্টার করতে হবে, তাই না? ফিল্টার ওয়াশ করতে হবে, কারণ ক্লিন করার জন্য। ড্রাই, ড্রাই করতে হবে, নাহলে ম্যাস বেড়ে যাবে। অ্যান্ড রিওয়ে, রিওয়ে আবার ওজন করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কাজ করবে, সে কি ডিসক্রাইব হোয়াট হি কুড ডু। প্রথমে রিয়াকশন হয়ে গেছে, মানে বিষয়টা হচ্ছে যে এর ভিতরে সলিডটা আছে, রিয়াকশন শেষ, এই সলিডটা যদি ক্যাটালিস্ট হয় তাহলে তো এর ম্যাস কমবে না, তাই না?
এমএস 1 গ্রাম ছিল, 1 গ্রামই রয়ে যাবে। তাহলে এটাকে আগে ফিল্টার করতে হবে, পানি দিয়ে ওয়াশ করতে হবে, ড্রাই করতে হবে, আবার ওজন করতে হবে। তাহলে দেখবে সে কি ওজনটা সেম আছে, 1 গ্রামই আছে। ওকে, তাহলে if if it is still 1 গ্রাম, তাহলে কি হবে? it was a catalyst, কারণ ক্যাটালিস্ট ইউজড আপ হয় না। ঠিক আছে। আচ্ছা, আরো the student repeats the experiment using same apparatus but this time records the volume of oxygen 20 সেকেন্ড পর পর। 20 সেকেন্ড পর পর কতটুকু করে গ্যাস তৈরি হয়েছে সেই গ্যাসগুলোকে সে কালেক্ট করছে। দেখো, এখানে টাইমস 0 সেকেন্ড, যখন 0 সেকেন্ড তখন গ্যাসের কোনো গ্যাস কালেক্ট হয়নি, রিয়াকশনই শুরু হয়নি। তারপরে 20 সেকেন্ড পর এটাতে বেশি হয়েছে, এটাতে কম হয়েছে, মানে এটা ভালো ক্যাটালিস্ট, তাই না? বেশি গ্যাস হয়েছে, বেশি গ্যাস কালেক্ট হয়েছে, এটা কিন্তু ঠিক আছে। এভাবে গ্যাস কালেক্ট করছে অ্যাট ডিফারেন্ট টাইম। আমরা এত না দেখি, গ্রাফে যাই। এখানে বলেছে যে দ্য গ্রিড শোজ রেজাল্টস ফর সলিড এফ, মানে প্রথমটা, এই যে এইটা মাঝখানেরটা। আচ্ছা, প্লট ফর জি, ওই প্লট ফর জি। এখানে এটা জি প্লট করতে গেলে আমার তো অনেক টাইম লাগবে, আমি তো প্লট করতে পারবো না, তোমরা নিজেরা করো। প্লট ফর টি, আচ্ছা দেখি একটা উপরের দিয়ে যাবে না নিচের দিয়ে যাবে, দেখি। একটা জিনিস দেখে নিই আমরা। সো এটার টোটাল ভলিউম 100, এটার টোটাল ভলিউম 100, মানে বোথ অফ দেম সেম রেজাল্ট দিচ্ছে। কেন সেম রেজাল্ট দেয়? কারণ রিয়াক্ট্যান্ট যদি সেম ইকুয়াল হয় তাহলে প্রোডাক্টও ইকুয়াল হয়। রিমেম্বার দিস, রিয়াক্ট্যান্ট যদি ইকুয়াল হয়, কারণ এখানে শুধু সলিড ডিফারেন্ট, ক্যাটালিস্ট ডিফারেন্ট, রিয়াক্ট্যান্ট তো একই, তো এই জন্য একই প্রোডাক্ট পেয়েছে। আর কোনটা ফাস্টার? এটা না ফাস্টার? কোনটা ফাস্টার রিয়াকশন? এটা ফাস্টার। এফ এর জন্য ড্র করেছে ফাস্টার, তাহলে জি এর জন্য কি হবে? নিচে নিচে যাবে কিন্তু সেম রেজাল্ট দেবে। হ্যাঁ, সেম রেজাল্ট দেবে। তো আমি এগুলো ডাইরেক্ট প্লট না করে একটা মোটামুটি একটা রাফ প্লটিং দেখাচ্ছি, মোটামুটি একটা রাফ প্লটিং দেখাচ্ছি তোমাদেরকে। ডাইরেক্ট ভ্যালু দেখে দেখে প্লট করতে হবে। ভ্যালু প্লট করার সময় খেয়াল করতে হবে ইউনিট ভ্যালু। ইউনিট ভ্যালু এখানে 2 করে আছে, এখানে 2 করে আছে, মানে একটা হচ্ছে 2। তাহলে এখানে ভ্যালু কেমন হবে? ক্রস ক্রস দিয়ে করবে, ক্রস ক্রস দিয়ে করবে। আশা করি এরকম গ্রাফটা হবে, নিচ দিয়ে যাবে, এইখানে গিয়ে টাচ করবে একটা পয়েন্টে। হ্যাঁ, একটা টাচ করবে, এভাবে জয়েন করে দেবে, বেস্ট ফিট জয়েন করে দেবে, এরকম এরকম হবে। আমি যেটা দেখলাম সেটা। তাহলে এটার হাইট ইকুয়াল, এটা এই স্ট্রেট লাইন হয় পরে, এটা স্ট্রেট লাইন আগেই হয়ে গেছে, এটা স্ট্রেট লাইন পরে হবে। কেন পরে হবে? রিয়েকশন যেহেতু স্লো হচ্ছে। বাট গিভস ইকুয়াল ভলিউম, ইকুয়াল রেজাল্ট। ঠিক আছে, এটা করতে হবে, এটা তোমরা করে নেবে। নেক্সট বলছে ইউজ দ্য গ্রাফ এস্টিমেট ভলিউম আফটার 70 সেকেন্ড ফর সলিড জি, শো ইউর ওয়ার্কিং অন দ্য গ্রাফ। ওই এইখানে একটা কাহিনী আছে। আমরা তো এখানে যেটা প্লট করা আছে এটা এফ এর জন্য, রাইট? এজেন্ট দ্যাট ফর এফ, এই যে এফ এর জন্য। এখন জি এর জন্য অ্যান্সার চাচ্ছে, তো জি এর জন্য অ্যান্সার পাবো কেমনে? জি এর জন্য রিয়েল অ্যান্সারটা বের করতে পারবো না। তারপরেও একটা আইডিয়া দেখাই। ওই আমি একটা আইডিয়া দেখাই কিভাবে করতে হবে। কোশ্চেনটা বুঝতে হবে। 70 সেকেন্ড, 70 সেকেন্ড হচ্ছে কোথায়? এইখানে ফর জি, এটা কিন্তু এফ এর রেজাল্ট। এটাই হচ্ছে ডেঞ্জারাস কথা। ডোন্ট ওয়ারি, আমি পড়ে দেখাচ্ছি। এখান থেকে গিয়ে এই, এখানে সোজা হয়ে যাবে, পড়ে যাবে না, সোজা একসাথে মিলে যাবে। সাপোজ হইল, তাহলে এখানে বলছে 70, রাইট? 70, মনে করো এটা রেজাল্ট, এটা হচ্ছে গ্রাফ। 70 থেকে তোমাকে ঠিক উপরে যেতে হবে, উপরে যেতে হবে, এখান থেকে ঠিক এদিকে আসতে হবে। এখানে তোমাকে ভলিউমটা দেখাচ্ছে,
ইজ গিভিং ইউ ভলিউম। ভলিউমটা এখানে কত আছে বলো তো দেখি, 2 করে আছে, 82, 84, 86, 86, অবশ্যই 86 আনসার না, কারণ আমি এটা স্কেল অনুযায়ী ড্র করে নিই। তবে এভাবে বের করতে হবে, হ্যাঁ, তোমরা এভাবে করে আমাকে দেখাবে। আচ্ছা, how do the curve of the graph show that reaction is faster with F than G? আবার মুছে ফেলছি, আবার বলছে রিয়াকশন ফাস্টার। এই যে এটা উপর দিকে আছে, এলে বলতে হবে এটা স্টিপার। এটা ফাস্টার কেন বলতে হবে, এটা স্টিপার, বেশি স্টিপার মানে ফাস্টার রিয়াকশন। ঠিক আছে, অ্যানাদার কোশ্চেন। হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন ডিকম্পোজ, আবার হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে seen few bubbles can be seen in the solution because of slow decomposition. ওকে, স্লো ডিকম্পোজ হয় আস্তে, অল্প কয়েকটা। দ্য রেট অফ রিয়াকশন ইজ গ্রেটলি ইনক্রিজড বাই ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট দিলে অনেক বেশি হবে, স্লো আর হবে না। আই স্টুডেন্ট added solid to some hydrogen peroxide solution to see if solid adds a catalyst. She noticed that catalyst দিয়ে দিল, a lot of bubbles formed and solid present at the end of the solution. Outline the method to show that solid acted as catalyst, 2 মার্ক দিয়েছে। তো এখানে ক্যাটালিস্ট একটা কাজ করাই হয়েছে, আমরা তখন করছিলাম যে ক্যাটালিস্ট আবার অ্যাড করছিলাম, মানে ক্যাটালিস্ট অ্যাড করা লাগবে না। এখানে বলছে যে উইদাউট ক্যাটালিস্ট ফিউ বাবলস, উইথ ক্যাটালিস্ট হেভি বাবলস। এটা হয়ে গেছে, শেষ। এরপরে কি করতে হবে? ঠিক আছে, এর করতে হবে। এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে করেছি। ওই যে ক্যাটালিস্ট এখানে লেখাই আছে, ইন অ্যানাদার কোশ্চেন, ওই যে আফটার দ্য রিয়াকশন কি করতে হবে, ফিল্টার করতে হবে। এই লিখছে না, হ্যাঁ। তো বলছি কি হবে, এখানে লিখতে হবে যে রিয়াকশন শেষে, এই যে গট ইট, আফটার দ্য রিয়াকশন, এটা করতে হবে। Outline how to show that solid acted as catalyst, এই যে after the reaction solid was and wait, আচ্ছা, initial mass equals ফাইনাল mass, তো ম্যাথ সমান, হ্যাঁ, ম্যাথ চেঞ্জ হয়নি, তার মানে এটা ক্যাটালিস্ট, এইটুকু লিখলেই হবে। ওই আবার ক্যাটালিস্ট অ্যাড করা, ডিসক্রাইব করা লাগবে না, এখানে করাই আছে। ঠিক আছে, ইটস অলরেডি ডান। আচ্ছা, এর পরেরটাতে যাই, কোশ্চেন্স আর সিমিলার। কয়েকটা কোশ্চেন প্রথম দিকে একটু টাফ লাগে, কিন্তু ইফ ইউ সলভ সাম কোশ্চেন্স আস্তে আস্তে ইজি হয়ে যায়। দ্য স্টুডেন্ট investigated the effect of changing concentration of hydrogen peroxide solution on the rate of reaction. He used solid manganese oxide catalyst in each experiment. মেথড কি করছে, pour some hydrogen peroxide conical flask, ব্যালেন্সের উপর বসাই দিয়েছে, ম্যাথ মেজার করবে এবার। ক্যাটালিস্ট দিয়েছে, ওই যে উল দিয়েছে যেন ওই যে স্প্ল্যাশ আউট না হয়, রেকর্ড ব্যালেন্স অ্যান্ড স্টার্ট টাইমার। ঠিক আছে, এগুলো আমরা সব একই রকম। রেকর্ড ব্যালেন্স এভরি মিনিট, প্রত্যেক মিনিটে মিনিটে রেকর্ডিং, রিপিট এক্সপেরিমেন্ট সেভারাল টাইমস ইউজিং ডিফারেন্ট কনসেন্ট্রেশন হাইড্রোজেন পারঅক্সাইড। এই কাজটা কয়বার করছে? এখানে বলছে স্টেট ওয়ান প্রপার্টি অফ ইচ সাবস্টেন্স দ্যাট শুড বি কেপ্ট সেম ইন ইচ এক্সপেরিমেন্ট। তো এখানে property of each of the substances keep constant, এখানে কি বলেছে, চেঞ্জিং কনসেন্ট্রেশন। তো কনসেন্ট্রেশন চেঞ্জ করবে, কনসেন্ট্রেশন যেহেতু চেঞ্জই করবে, এখানে আমরা কনসেন্ট্রেশন লিখতেছি না, কারণ এক্সপেরিমেন্ট নিজেই কনসেন্ট্রেশন চেঞ্জ করবে। টেম্পারেচারের বিষয়টা আসলে আমরা অ্যাভয়েড করতে চাই এখানে, কারণ হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজটা বলছে যে স্টেট প্রপার্টি অফ ইচ সাবস্টেন্স, এর প্রপার্টি, বুঝছো? কোশ্চেনটাতে একটু বিষয় আছে। হাইড্রোজেন পারঅক্সাইডের প্রপার্টি, হাইড্রোজেন পারঅক্সাইডের কি কি প্রপার্টি, হাইড্রোজেন পারঅক্সাইডের কনসেন্ট্রেশন, ভলিউম,
তবে ভলিউমটা লিখে দিই। আমরা এর আগে ভলিউম কয়েকবার পেয়েছিলাম। ঠিক আছে, ভলিউমটা ম্যাটার করে এখানে, কারণ বেশি ভলিউমে বেশি মোল থাকে। তাহলে এখানে ভলিউম লিখলাম, আর এখানে কি লিখবো, এখানে ম্যাস লিখবো। ম্যাস অথবা কি পার্টিকেল সাইজ, লাম্প সাইজ, হ্যাঁ একই জিনিস কিন্তু মোটামুটি এখানে ম্যাস অথবা লাম্প সাইজ ইকুয়াল হতে হবে। আবার বলছি এখানে কোশ্চেন বলেছে প্রপার্টি অফ দিস সাবস্টেন্স, তো টেম্পারেচার কি ওর প্রপার্টি? টেম্পারেচার ডাইরেক্টলি ওর প্রপার্টি হয় না। ওকে, উইচ ফ্যাক্টর শুড বি, তখন বলতাম টেম্পারেচার। আচ্ছা, হোয়াট ইজ দ্য পারপাস অফ কটন উল? কটন উল কেন কেন দেওয়া হয়? স্প্ল্যাশিং আউট, টু প্রিভেন্ট স্প্ল্যাশিং আউট। স্প্ল্যাশিং আউট জিনিসটা বুঝো কিনা, যে এখানে একটা রিয়াকশন হচ্ছে, যখন রিয়াকশন হয় ভিগরাস রিয়াকশন হয়, এখন একবারে গ্যাসও বের হয়, সাথে কিছু ফোম টাইপের বের হয়, স্প্ল্যাশিং হয়ে বের হয়। তো ওই যে ফোম টাইপের যে বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু গ্যাস না, মানে কিছু লিকুইডে চলে যায়। তো আমরা ওই ম্যাচটাকে হিসেব করব, কিসের ম্যাচ? তো গ্রাফ শোজ, সেখানে গ্রাফ করেছে, কি করেছে সে? ব্যালেন্স রিডিং আর টাইম। তো এখন দেখছি বলছে যে ওয়াই ডাজ দ্য ব্যালেন্স রিডিং ডিক্রিসেস উইথ টাইম? ব্যালেন্স রিডিং কমে যায় কেন? কারণ এখানে অক্সিজেন গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটা চলে যায়। ঠিক আছে, অক্সিজেন গ্যাস লিভস, অক্সিজেন গ্যাস চলে যায়, এই জন্য ম্যাস কমে। ঠিক আছে, হোয়াট ডাজ দ্য স্লোপ অফ দ্য কার্ভ ইন্ডিকেট অ্যাবাউট রিয়াকশন? এই স্লোপটা কি মিন করে, মানে স্লোপ যে এরকম করে নামছে, এটা কি মিন করে, কি মিন করে? এটা রেট বোঝায়, রিয়াকশনের রেট, রেট অফ দ্য রিয়াকশন। বুঝছো, স্লোপ যদি স্টিপ হয় তাহলে রেট ফাস্ট, স্লোপ যদি কম স্টিপার রেট স্লো। স্লোপ স্লোপ বলতে এটা বোঝায়। আচ্ছা, হাউ ডাজ দ্য রিয়াকশন, হাউ লং রিয়াকশন কমপ্লিটস? এখানে রিয়াকশন কখন কমপ্লিট হয়? এইখানে দেখছি, এই যে এইখানে, এইখানে, এখানে আসছে, মানে এটার একটু আগে। তো এটার ভ্যালু কত এখানে? 2 4 6 8, 8, এইটার একটু আগে। কত আগে দেখো, এখন 6 থেকে 8 এর মধ্যে আছে 10টা পয়েন্ট, 10টা পয়েন্ট, আর ভ্যালু আছে 2। তাহলে প্রত্যেকটা পয়েন্ট কত? প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে 0.2, 0.2। তাহলে 8 আমরা কি বলতে পারি? এখানে কিন্তু 7 আছে, আর স্টুডেন্ট অনেকেই কিন্তু এটা দেয়নি কেন? আমাদের স্টুডেন্ট তো আছেই, খারাপ রেজাল্ট করে স্টুডেন্টরা কি করবে, এখানে 6.9 দিয়ে দেবে। তো এটা 7.9 বা 7.8 হবে। ঠিক আছে, এটা তো 6, এটা তো 7, খেয়াল করবে না। যারা খেয়াল কম করে, আনকনশাস, তাদের জন্য মার্কস কম হবে। আচ্ছা, হোয়াট ডাজ দ্য স্লোপ, এটা তো হইলো, তাই না? হাউ লং, এটাও হয়ে গেল, তাই না? এখন একটা কোশ্চেন দেখছি এখানে, কি বলেছে? দ্য রেজাল্টস অফ সাম অফ দ্য স্টুডেন্টস আদার এক্সপেরিমেন্টস আর শোন। আরও কিছু এক্সপেরিমেন্ট শো করা হয়েছে, এখানে ম্যাথ কমছে। ঠিক আছে, ম্যাথ কমছে, এটা। আর সব থেকে স্লো এস, এস অ্যান্ড আর এর মধ্যে একটা সিমিলারিটি আছে। সিমিলারিটি আছে মানে হচ্ছে এর হাইটটা, মানে ম্যাথ, গ্যাস, এইটুকু কিন্তু গ্যাসের ম্যাথ। শুরুতে ম্যাথ ছিল এটা, শেষে ম্যাথ হয়েছে এটা। এই সাবট্রাকশন করলে আমরা গ্যাস প্রডিউস তার ম্যাথ পাবো। তো দুটো রিয়াকশনে একই গ্যাস দিল, কেন গ্যাস একই দেয়? কারণ এই রিয়াকশন দুটোতে সেম অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট ইউজ করা হয়েছে, রিয়াক্ট্যান্ট এর কোয়ান্টিটি বা অ্যামাউন্ট সেম ইউজ করা হয়েছে। কিন্তু এটা বেশি, মেবি টেম্পারেচার বেশি, ওকে, মেবি পার্টিকেল সাইজ, মেবি কনসেন্ট্রেশন, কিন্তু রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট সেম আছে, কারণ এটা আমরা হাইট রেজাল্ট দেখাবো। আর এটা কি, এটা রেট বেশি, ওগুলোর থেকেও বেশি, কারণ অনেক স্টিপ। আর এটা কি, এর ম্যাস কিন্তু এর ডাবল। দেখো, ওই উপরে যতটুকু হাইট দিয়েছে, এরও হাইট তো দিয়ে ততটুকু দিয়েছে, তার মানে দিস ইউজেস ডাবল অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট দেন আর এন এস। তাহলে আমরা রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট কোয়ান্টিটি যদি দেখি, এই দুটো সেম রিয়াক্ট্যান্ট, এই দুটো ডাবল অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যাই উইথ এক্সপেরিমেন্টস ফাস্টেস্ট। অবশ্যই টি তাড়াতাড়ি হচ্ছে না, টি হচ্ছে স্টিপেস্ট, টি স্টিপেস্ট, এই জন্য টি হচ্ছে ফাস্টেস্ট। এরপরে যাই,
আচ্ছা, the concentration of hydrogen peroxide in the experiment S was this. Use the graph to deduce concentration of hydrogen peroxide in experiment T. ও, এইটা তো বলে দিছি অলরেডি। বলে দিছি, পারবে? বলে দিলে তো আর সবাই শোনে না। এখানে বললাম না রিঅ্যাক্ট্যান্ট টিতে ডাবল আছে, এস এর থেকে ডাবল আছে। এখন রিঅ্যাক্ট্যান্টের অ্যামাউন্টটা কনসেন্ট্রেশনে দিছে, তাহলে ওখানে যেহেতু কনসেন্ট্রেশনটা হচ্ছে 0.40, আর এখানে কনসেন্ট্রেশন হবে ডাবল, 0.80। এখানে একটা জিরো বেশি গেছে, এই যে কনসেন্ট্রেশন। এখানে কিন্তু অ্যামাউন্ট বলতে কনসেন্ট্রেশন, অ্যামাউন্ট ম্যাচ দিয়ে হতে পারে, এত গ্রাম রিয়াক্ট করছে। তো এখানে তো কোনো অ্যামাউন্ট বলেনি, দেখছো, কোনো অ্যামাউন্ট বলেনি, শুধু কনসেন্ট্রেশন দিয়েছে। তো আমরা অ্যামাউন্ট ধরতেছি যে যেহেতু রেটও বেশি, টি এর রেট বেশি, তাহলে কনসেন্ট্রেশন বেশি হতে পারে। আর রেজাল্ট দিয়েছে ডাবল, তার মানে ডাবল অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এক্সপ্লেন করতে হবে, স্টেট হাউ ইউ গেট ইউর রেজাল্ট। ডাবল ম্যাস অফ গ্যাস রিডিউসড, ডাবল মানে ওই যে দেন এস, ঠিক আছে, দেন এস, এস এর থেকে ডাবল ম্যাস অফ গ্যাস সে পেয়েছে, এই জন্য কনসেন্ট্রেশন বা অ্যামাউন্টও ডাবল হবে। ঠিক আছে, আবার 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 রিলেটিভ। এখানে অ্যানাদার স্টুডেন্ট রিপিটস ই নাম্বার, কোর্স নাম্বার ই, মানে এ বি সি ডি ই এফ জি এই সি, কত ডি, মানে এক্স ওয়াই জেড পর্যন্ত যাবে আর কি, আশা করা যায়। অ্যানাদার স্টুডেন্ট এই টাইপের কোশ্চেন বেশি আসতেছে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, স্টুডেন্টের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এটা একটা খুব বড় যোগ্যতা, কোয়ালিটি রেজাল্ট ভালো করার জন্য। ঠিক আছে, মার্কস কিন্তু এখন আর অত সহজ না, ও লেভেলটাই এ লেভেলের মতো হয়ে যাচ্ছে দিনের দিনে। কোয়ালিটি লাগবে। যারা মোবাইল নিয়ে বসে থাকবে, আরামে ঘুমাবে, তাদের আর দিন নাই। তাদের ওই সৌদি আরবে যেতে হবে, সৌদি আরবে যেতে হবে, তেল বেচা টাকায় বসে বসে খাইতে হবে, চর্বি জমবে, বুঝছো? এই পড়াশোনার জগতে আর দুনিয়াতে আর কি, মানে দুনিয়াতে থাকা যাবে না, ব্যস্ত যাওয়া লাগবে তাহলে। অ্যানাদার স্টুডেন্ট রিপিটস দ্য ইনভেস্টিগেশন। দুনিয়া আসলে যারা লেবার্স তাদের জন্য, আর ব্যস্ত হচ্ছে, মানে ব্যস্ত মানে মরে যাওয়া আর কি, তাড়াতাড়ি, যারা অলস তাদের। সে কি করেছে, রেকর্ডস টোটাল ম্যাস অফ দ্য বিকার অ্যান্ড টু ডিক্রিজ, মানে কথাটা বুঝতে হবে, এত গ্রাম ম্যাস কমে যায়, এত গ্রাম ম্যাস কমে যেতে কত টাইম লাগে? এত গ্রাম ম্যাচ কমে যাবে, ওই যে ম্যাচ ব্যালেন্সে ম্যাচ কমে যাবে না, এতটুকু কমে গেছে, টাইম কত লাগলো লিখে রেখে লিখবে, আবার এতটুকু কমে গেছে, টাইম কত লিখছে, আবার এতটুকু কমে গেছে, টাইম কত লিখছে। সে দেন কনভার্টেড টাইম ইনটু রেট, সে আবার টাইম থেকে রেট বের করছে, ক্যালকুলেশন করে বের করছে, টেবিল শোজ রেট। এখন দেখো প্রথম রোটা দেখো, রিলেটিভ রেট অফ রিয়াকশন, আস্তে আস্তে বাড়ছে, দেখো প্রথমটা থেকে সেকেন্ড, কেন? কনসেন্ট্রেশনও বাড়ছে। সেকেন্ড রো দেখো, কনসেন্ট্রেশন 0.4, 0.6, 0.8, কনসেন্ট্রেশন বাড়ছে, উপরে কি রেটও বাড়ছে। এখন গ্রাফ প্লট করতে বলছে, গ্রাফ নিজে নিজে প্লট করবে, এখন আমি আর। আচ্ছা, এক্সপ্লেইন দ্য পার্টিকলস ওয়াই রেট অফ রিয়াকশন ইনক্রিজেস উইথ কনসেন্ট্রেশন ইনক্রিজেস। তাহলে কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে রেট কেন ইনক্রিজ করে, এই কোশ্চেনটার অ্যান্সার আমরা শুরুতে করছিলাম। কেন? দুটা পয়েন্ট, পার্টিকলস গেট ক্লোজার, যখন কনসেন্ট্রেশন বাড়ে পার্টিকলস গুলো কাছাকাছি আসে, আর ফ্রিকোয়েন্সি অফ কলিশন গ্রেটার। দুটা পয়েন্ট, 2 মার্ক পাবো। সো দিস ইজ লাস্ট কোশ্চেন আজকের মতো, এটা দিয়ে শেষ করব। এই কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট। এখানে বলছে জিঙ্ক অ্যাডেড টু হাইড্রোক্লোরিক অ্যাসিড, জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করেছে, এই রিয়াকশনটা হয়েছে। হ্যাঁ, ভেরি গুড, হয়েছে। এখানে বলেছে অ্যান এক্সপেরিমেন্ট ক্যারিড আউট ইউজিং এত গ্রাম জিঙ্ক, খেয়াল করো, পাউডার জিঙ্ক, অ্যামাউন্টও দেখতে হবে ম্যাস, আবার স্টেটও দেখতে হবে, কন্ডিশন, পাউডার জিঙ্ক। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন দিয়েছে, টেম্পারেচারও দিয়েছে। দ্য ভলিউম অফ হাইড্রোজেন গ্যাস কালেক্টেড measured in regular intervals time. Curve B shows the result obtained. তাহলে এখানে কার্ভ বি তে দেখো, কার্ভ বির ভলিউম দেখো কতটুকু হয়েছে, গ্যাসের ভলিউম, হাইটটা, আর স্টিফনেস রেট, বি হচ্ছে এটার জন্য। তাহলে রিয়াকশনের রেট পাচ্ছি আমরা, কম্পারেটিভ রেট, বি হচ্ছে এটা। এখানে এত গ্রাম জিঙ্ক পাউডার, কনসেন্ট্রেশন অফ অ্যাসিড
টেম্পারেচার। এরপরে কোশ্চেনে বলছে সে রিপিট করছে, আবার এক্সপেরিমেন্টটা করছে, হ্যাঁ। এবার কি করেছে, এত গ্রাম পাউডার জিঙ্ক, দেখো ফার্স্টের সাথে কম্পেয়ার করতে হবে, সেম, এত গ্রাম পাউডার জিঙ্ক, হিয়ার ইজ এত গ্রাম পাউডার জিঙ্ক। তাহলে রিয়াক্টেন্ট যদি সেম হয় তাহলে কি প্রোডাক্টও সেম হয়, প্রোডাক্টের কোয়ান্টিটিও সেম হয়। এত গ্রাম পাউডার জিঙ্ক এখানে আছে, এত গ্রাম পাউডার জিঙ্ক ওখানে আছে। আর কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডও সেম আগেরটার মতো। টেম্পারেচার 40, টেম্পারেচার 40, তার মানে রিয়াকশন ফাস্ট হবে, কিন্তু প্রোডাক্ট সেম হবে। এখানে 3 মার্ক দিছে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। 3 মার্ক যদি না দেখো চোখে তাহলে রেজাল্ট খারাপ হবে। 3 মার্ক দিছে, তাহলে এ বি সি কোনটা হবে, অবশ্যই কি হবে, প্রথমটা হবে, হাইয়েস্ট ফাস্টেস্ট রেট বেড়ে গেছে এ, এ। এখন এ যে বললাম, এর জন্য আমার দুটো এক্সপ্লেনেশন দিতে হবে। একটা হচ্ছে এ কেন, এ কেন তার দুটো পয়েন্ট এক্সপ্লেন করতে হবে। কি কি এক্সপ্লেন করতে হবে, যে স্টিপার কেন, স্টিপার, কে, স্টিপার as rate is faster for greater temperature। এই যে এক স্টিপার উপর দিকে আছে, রেট বেশি হলে স্টিপার হয়, রেট কেন বেশি হবে, টেম্পারেচার বেশি হয়েছে। এর পুরো জিনিসটা লিখতে হবে, ঠিক আছে, কোনোটা বাদ লিখলে হবে না। কারণ টেম্পারেচার বেশি, এই যে টেম্পারেচার বেশি, এই জন্য তো রেট বেশি, এই জন্য স্টিপার। আচ্ছা, আর একটা হাইট, ওকে, সেম অ্যামাউন্ট অফ রিয়াক্টেন্ট জিঙ্ক, হ্যাঁ, সেম অ্যামাউন্ট অফ জিঙ্ক gives সেম অ্যামাউন্ট অফ কি বলো তো দেখি, সেম অ্যামাউন্ট অফ গ্যাস। হাইটটাই তো গ্যাসের জন্য দিয়েছে, হাইড্রোজেন গ্যাসের গ্যাস। তো 3টা পয়েন্ট 3 মার্কস, ঠিক আছে, কোনো একটা বাদ দিলে 1 মার্ক চলে যাবে। যদি এটা না লেখো শুধু বলো এ, তাহলে 1 মার্ক। স্টিপার। এই পরের কোশ্চেন দেখছি, মেবি লাস্ট, আর করবো না। দ্য এক্সপেরিমেন্ট ইজ রিপিটেড এগেইন ইউজিং, ওই দেখছো এবার জিঙ্কের অ্যামাউন্টটা অর্ধেক করে দিয়েছে, পাউডারই আছে, অ্যাসিড সেম, টেম্পারেচার সেম অ্যাজ দ্য ফার্স্ট ওয়ান। কোনটা হবে, তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে এটা সি হবে। তো সি কেন হবে, এখানে কিন্তু গ্যাস হচ্ছে এর অর্ধেক, অর্ধেক হয়েছে না, হাইটটা অর্ধেক হয়েছে, অর্ধেক হয়েছে, অর্ধেক হয়েছে। এখন কেন অর্ধেক হয়েছে, ও সি, কেন, লেস জিঙ্ক, লেস জিঙ্ক হলে কি হবে, রেট স্লো হবে, লেস জিঙ্ক, লেস সারফেস এরিয়া। এখানে কিন্তু কোয়ান্টিটি কম হলে, সলিডের কোয়ান্টিটি কম হলে সারফেসের কম হবে, লেস রেট। এটা ফ্রিকোয়েন্সি অফ কলিশন, ওগুলো লিখতে হবে না, কোশ্চেন বুঝতে হবে কোশ্চেন কি চায়। আর অর্ধেক কোন, আচ্ছা, হাফ অফ দ্য জিঙ্ক ইকুয়ালস হাফ অফ দ্য গ্যাস। আচ্ছা, এখানে লেস গ্যাস বলাটা ঠিক না কিন্তু, কারণ লেস আর হাফ তো এক জিনিস না, তাই না। এখানে দেখো অর্ধেক দিয়ে গেছে, দেখো মাঝখান দিয়ে গেছে, সো হাফ, লেস কেন বলবে, হাফ অফ দ্য জিঙ্ক, ঠিক আছে, এটা কারেক্ট আনসার। আর এক্সপ্লেইন ওয়াই দ্য রেট অফ রিয়াকশন ইনক্রিজেস উইথ ইনক্রিজ টেম্পারেচার। এখন টেম্পারেচার বাড়লে রেট বাড়ে কেন, এইটা সব সময় এক্সামে আসবে, কোনো এক্সামে মাপ নাই, টেম্পারেচার বাড়লে রেট বাড়ে কেন। আমি কষ্ট করে লিখবো না, কপি পেস্ট মারবো, তোমরাও কপি পেস্ট মারবে যদি জানো আর কি। ওই কই, ক্যাটালিস্ট, এই যে এইটুক, আন্ডারস্ট্যান্ড, এই 4 মার্কস লেখা আছে না, 4 মার্কস আছে, 4 মার্কস। রেট, এখানে 4 মার্কস, এখানে 4 মার্কস, তাহলে কত ইম্পর্টেন্ট পয়েন্ট এটা।
Temperature বাড়লে kinetic energy move faster, more particles have activation energy, more frequency of successful collision. এই হচ্ছে কথা। এরপর আছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, নো মোর। ওটার উপরে ভিডিও বানিয়ে দেবো। আমি অনেক টাইম নিয়ে করেছি, অনেক ফ্যান বন্ধ করে দিয়ে ফ্যান বন্ধ করে দিয়ে গরমের মধ্যে করেছি যেন রেকর্ড ভালো হয়। তো এই যে কষ্টটা আমি করেছি, এই কষ্টটা স্টুডেন্টরা করবে, করবে, যারা করবে তারা ভালো করবে। সো কাজ থাকলেও পুরো লেখাটা লিখে আমাকে পরের ক্লাসে নিয়ে আসবে। থ্যাংক ইউ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।